আসসালামু আলাইকুম দর্শক। বরাবরের মতো আজকে একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব। সেটি হচ্ছে স্ট্রোক। এই স্ট্রোক কথাটার সাথে হয়তো আমরা অনেকেই কম বেশি পরিচিত। এমন হতে পারে কারো কারো ফ্যামিলিতে স্ট্রোকের রোগীও থেকে থাকতে পারে। এই স্ট্রোক শুধু বাংলাদেশে নয়, সারা পৃথিবীতে একটি গুরুত্বপূর্ণ এবং ভয়াবহ মেডিকেল ইমার্জেন্সি, যার কারণে মানুষের মৃত্যু পর্যন্ত হতে পারে। এছাড়াও এই স্ট্রোকের কারণে প্যারালাইসিসের মতো ভয়াবহ সমস্যাও মানুষের জীবনে নেমে আসে। এই কারণে আমার মনে হয় যে সবারই কম বেশি এই স্ট্রোক সম্বন্ধে ধারণা থাকা উচিত। স্ট্রোক কেন, কিভাবে হয়, কি কি কারণে হতে পারে এবং এই স্ট্রোকের জন্য কি কি জটিলতা সৃষ্টি হয় এবং পরিশেষে আমরা কোন উপায় ফলো করলে এই স্ট্রোক থেকে বেঁচে থাকতে পারবো বা স্ট্রোকের পরবর্তী যে জটিলতাগুলো সেগুলো কমিয়ে আনতে পারবো, সেটি জানা থাকা প্রয়োজন। এই জন্য আমি আপনাদের সামনে আজকে বিস্তারিত সেগুলো বর্ণনা করব। আশা করি সবাই উপকৃত হবেন। তাহলে দেরি না করে চলুন শুরু করা যাক। স্ট্রোক বলতে আমরা প্রধানত ব্রেইন ইনজুরি বুঝি। আমাদের যে মস্তিষ্ক সেটি অসংখ্য কোষ দিয়ে তৈরি, যেগুলোকে আমরা নিউরন বলি। এইসব নিউরন যদি কোনো কারণে ক্ষতিগ্রস্ত হয় তখন আমরা তাকে স্ট্রোক নামে চিনি। এখন এই নিউরন কিভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে? মেইন যে কারণ সেটি হচ্ছে আমাদের নিউরনের যে খাদ্য লাগে রক্তের মাধ্যমে পৌঁছায়, সে কোনো কারণে যদি রক্তের মাধ্যমে খাদ্যটা নিউরনে না পৌঁছতে পারে তখন আমাদের নিউরন বা সেলগুলো ধ্বংস হয়ে যায় এবং সেটিকে আমরা স্ট্রোক বলি। এই যে ব্রেনগুলো ক্ষতিগ্রস্ত হচ্ছে বা ব্রেনের সেলগুলো ক্ষতিগ্রস্ত হচ্ছে, সেগুলো কিভাবে ঘটে? আমাদের ব্রেনে রক্ত চলাচল করার জন্য কিছু নির্দিষ্ট ধমনী এবং শিরা রয়েছে। ধমনী দিয়ে অক্সিজেনযুক্ত এবং পুষ্টিযুক্ত রক্তগুলো আমাদের ব্রেনে পৌঁছায় এবং শিরার মাধ্যমে ব্রেন থেকে রক্ত ফেরত আসে হার্টের মধ্যে। কোনো কারণে যদি এই দুইটি অংশ ক্ষতিগ্রস্ত হয় বা সরু হয়ে যায় অথবা অন্য কোনো কারণে এগুলো যদি বন্ধ হয়ে যায় তখন আমাদের ব্রেনের মধ্যে রক্ত চলাচল বাধাগ্রস্ত হয়। রক্ত চলাচলে যদি বাধাগ্রস্ত হয় তখন ব্রেনের মধ্যে সঠিকভাবে খাবারটা পৌঁছায় না। এই কারণে সেলগুলো ধীরে ধীরে মারা যেতে শুরু করে এবং সেটাকে আমরা স্ট্রোক বলি। এবং এই স্ট্রোকের কারণে যে অংশটুকু ক্ষতিগ্রস্ত হচ্ছে সেই অংশ যে নির্দিষ্ট কাজ করত সেই কাজটা বন্ধ করে দেয়। শুধু একটি না, ব্রেনের একটা অংশ হয়তো অনেকগুলো কাজ করে থাকে সমন্বিতভাবে। তাহলে শুধু একটি সিস্টেম না, বরং নানান ধরনের সিস্টেম সমন্বিতভাবে ফেল করতে পারে, সেটাকে আমরা স্ট্রোক বলি। স্ট্রোক প্রধানত দুই ধরনের হয়ে থাকে। প্রথমটিকে আমরা বলি ইসকেমিক স্ট্রোক এবং দ্বিতীয়টিকে আমরা বলি হ্যামোরেজিক স্ট্রোক। তাহলে চলুন জেনে নেওয়া যাক যে এই দুইটি দিয়ে আসলে কী বোঝায়। ইসকেমিক স্ট্রোক আমরা তখন বলবো যখন কোনো কারণে শিরা এবং ধমনী বাধাগ্রস্ত হয় অথবা চিকন হয়ে যায় এবং ব্রেনের মধ্যে রক্ত ঠিকভাবে চলাচল করতে পারে না। এই কারণে পর্যাপ্ত রক্তের অভাবে ব্রেনের যে সেলগুলো এগুলো মারা যেতে শুরু করে। তখন যে স্ট্রোক হয় সেটাকে আমরা বলি ইসকেমিক স্ট্রোক। দ্বিতীয়টি হচ্ছে হ্যামোরেজিক স্ট্রোক। হ্যামোরেজ মানে হচ্ছে রক্তপাত হওয়া। কোনো কারণে আমাদের মাথার ভিতরে ব্রেনের মধ্যে যেই শিরা উপশিরাগুলো আছে এগুলো যদি ফেটে যায় বা কোনো কারণে ছিঁড়ে যায় তাহলে আমাদের ব্রেনের মধ্যে রক্তপাত হয় এবং সেখানে রক্তপাত হওয়ার কারণে ব্রেন ডিসফাংশন করতে শুরু করে অথবা ব্রেনের সেলগুলো মারা যেতে শুরু করে। এইটাকে আমরা বলি হ্যামোরেজিক স্ট্রোক। এখন আসুন জেনে নেওয়া যাক যে স্ট্রোক কেন হয়। স্ট্রোক হওয়ার পিছনে শুধু একটি নয়, অনেকগুলো কারণ আছে। এর মধ্যে সবচেয়ে বেশি যে কারণগুলো বাংলাদেশের মধ্যে কমন, সেগুলোর মধ্যে আছে উচ্চ রক্তচাপ। কোনো ব্যক্তির যদি উচ্চ রক্তচাপের হিস্ট্রি থেকে থাকে বা পূর্ব ইতিহাস থেকে থাকে তাহলে তার স্ট্রোক হওয়ার সম্ভাবনা বেড়ে যায়। এছাড়াও মানুষের বয়স যখন বৃদ্ধি পায় তখন স্ট্রোক হওয়ার চান্স বেড়ে যায়। তাছাড়া কারো পরিবারে যদি স্ট্রোকের কোনো রুগী থেকে থাকে, সেটা মা বাবা, ভাই বোন, দাদা দাদি বা নানা নানি, তাদের ক্ষেত্রেও স্ট্রোকের ঝুঁকি অনেকটা বেড়ে যায়। তাছাড়া যাদের ওজন একটু বেশি বা বিএমআই যদি আমরা হিসেব করি, যাদের বিএমআই 25-এর বেশি তাদের ক্ষেত্রে স্ট্রোকের ঝুঁকি বেড়ে যায়। এবং যারা সেডেন্টারি লাইফস্টাইল অথবা সারাদিন বসে থেকে কাজ করেন বা এক্সারসাইজ করা হয় না, পরিশ্রমের কাজ করা হয় না, তাদের ক্ষেত্রে কিন্তু স্ট্রোকের ঝুঁকি অনেক বেড়ে যায়। যারা দুশ্চিন্তাগ্রস্ত থাকেন, রাতে ঠিকঠাক মতো ঘুম হয় না, তাদের ক্ষেত্রেও স্ট্রোকের ঝুঁকি অনেকটা বেড়ে যায়। এছাড়াও স্ট্রোকের আরও অনেক কারণ থাকতে পারে, যেমন যাদের ডায়াবেটিস আছে এবং যারা ডায়াবেটিস কন্ট্রোল করেন না বা
ডায়াবেটিস কন্ট্রোল করতে পারছেন না, তাদের ক্ষেত্রে কিন্তু স্ট্রোকের ঝুঁকি অনেকটা বেড়ে যায়। ডায়াবেটিস ডায়াবেটিসকে বলা হয় যে রোগের মাতৃভাণ্ডার। মানে এই ডায়াবেটিসের কারণে অনেক ধরনের জটিলতা সৃষ্টি হয়, তার মধ্যে স্ট্রোক একটি প্রধান কারণ বা প্রধান অংশ হতে পারে। তাছাড়াও যারা অস্বাস্থ্যকর ডায়েট পালন করেন অথবা যারা খাবার বাছ বিচার করে খান না, অতিরিক্ত চর্বি জাতীয় খাবার বা অতিরিক্ত শর্করা জাতীয় খাবার খান, তাদের ক্ষেত্রে কিন্তু স্ট্রোকের ঝুঁকি অনেকটা বেড়ে যায়। তাছাড়া যারা ধূমপান করেন বা অন্য কোনো পানীয় যেমন মদ্যপান করার অভ্যাস আছে, তাদের তাদের ক্ষেত্রেও কিন্তু এই স্ট্রোকের ঝুঁকি অনেকটা বেড়ে যায়। স্ট্রোক একটি ভয়াবহ মেডিকেল ঝুঁকি। এই কারণে স্ট্রোকের সমস্যাগুলো অনেক বেশি। স্ট্রোকের পরবর্তী ইফেক্টের মধ্যে সবচেয়ে বড় যেটা হয় সেটা হচ্ছে প্যারালাইসিস। আমরা জানি আমাদের পুরো বডির নিয়ন্ত্রণ কিন্তু আমাদের ব্রেন করে। কোনো কারণে যদি ব্রেনের একটা অংশ ক্ষতিগ্রস্ত হয়ে যায়, তাহলে কিন্তু ওই অংশ যেই অঙ্গগুলোকে নিয়ন্ত্রণ করতো তার নিয়ন্ত্রণ হারিয়ে যাবে। এই কারণে বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় স্ট্রোকের পেশেন্ট পরবর্তীতে প্যারালাইসিসে ভুগে থাকেন। সেটা ফুল বডি প্যারালাইসিস হতে পারে অথবা যে কোনো এক পাশের অঙ্গগুলো হতে পারে, যেমন কারো ডান পাশ হয়, কারো বাম পাশ হয়, কারো হাত বা কারো পা, এরকম। প্যারালাইসিসের পরে স্ট্রোকের ভয়াবহ যে ঝুঁকিটি থাকে সেটি হচ্ছে স্মৃতিশক্তি নষ্ট হয়ে যাওয়া। আমরা জানি আমাদের ব্রেনের মধ্যে আমাদের স্মৃতিশক্তিগুলো রক্ষিত থাকে। কোনো কারণে সেই অংশটুকু যদি ক্ষতিগ্রস্ত হয়, তখন কিন্তু আমরা কোনো কিছুই মনে রাখতে পারবো না বা পূর্বের যে স্মৃতিগুলো সেগুলো ভুলে যেতে থাকবো। তাছাড়াও কারো কারো ক্ষেত্রে স্ট্রোকের কারণে কথা বলা বন্ধ হয়ে যায়, কথা বলতে পারেন না, কিংবা মুখের এক পাশ বেঁকে যায়, কিংবা তাকে কথা বলা হলে সে কথা শুনতে পারে না, বুঝতে পারে না, এইরকম। এই সমস্ত কারণে বলা হয় যে স্ট্রোক একটি মরণব্যাধি। চলুন আমরা জেনে নেওয়া যায় স্ট্রোকের এই মরণব্যাধি থেকে বা স্ট্রোকের এই পরবর্তী ইফেক্টগুলো থেকে কীভাবে আমরা বেঁচে থাকতে পারবো। স্ট্রোক থেকে বেঁচে থাকার সবচেয়ে প্রধান উপায় হচ্ছে স্বাস্থ্যকর জীবনযাপন। যেমন আমরা আমাদের ওজনের দিকে খেয়াল করব, ওজন যেন বেড়ে না যায়। নিয়মিত বিএমআই চেক করব, বিএমআইটা যেন 25-এর নিচে থাকে। তাছাড়াও যাদের ধূমপানের অভ্যাস আছে বা মদ্যপানের অভ্যাস আছে, সেগুলো পরিত্যাগ করতে হবে। শুধু আমরা নিজেরা পরিত্যাগ করলেও হবে না, আমাদের চারপাশে যারা থাকে তাদেরকেও আমরা পরিত্যাগ করতে বলবো, অথবা যেখানে এরকম ধোঁয়া থাকে সেই ধোঁয়া থেকে আমরা বেঁচে থাকবো। কারণ পরোক্ষ ধূমপান এবং প্রত্যক্ষ ধূমপান দুইটি কিন্তু সমান ধরনের ক্ষতিকারক। তাছাড়াও যাদের ডায়াবেটিস আছে, আমরা চেষ্টা করব ডায়াবেটিস কন্ট্রোলে রাখার জন্য। যাদের উচ্চ রক্তচাপ আছে তাদের চেষ্টা করব উচ্চ রক্তচাপ কন্ট্রোল করার জন্য। উচ্চ রক্তচাপ অনেক সময় আমরা নিজেরা কন্ট্রোল করতে পারি না। বাংলাদেশের মধ্যে একটি প্রথা আছে যে কারো যদি উচ্চ রক্তচাপ হয়, তাহলে সে বিভিন্ন ধরনের খাবার খেয়ে সেটা কন্ট্রোল করতে থাকে। যদিও সেটা ঠিক নয়। খাবার খাওয়ার মাধ্যমে হয়তো উচ্চ রক্তচাপ কিছুটা কমবে, বাট যদি বেশি থাকে বা নিয়মিত যদি সে ব্লাড প্রেশার বেশি পাওয়া যায়, তাহলে কিন্তু তার একজন ডক্টরের শরণাপন্ন হওয়া উচিত। এছাড়াও আমরা স্বাস্থ্যকর জীবনযাপন পরিচালনা করার জন্য ডায়েট সুস্থ রাখবো। যেমন আমরা অতিরিক্ত চর্বি জাতীয় খাবার কম খাবো, শর্করা জাতীয় খাবার কম খাবো, লবণ জাতীয় খাবার কম খাবো, যাতে করে আমাদের প্রেশারটা ঠিক থাকে। তাছাড়াও আমরা নিয়মিত ব্যায়াম করতে পারি। দৈনিক যদি আমরা অন্তত 30 মিনিটও জোরে হাঁটি অথবা দৌড়াদৌড়ি করতে পারি, বা কারো যদি জিম করার সুযোগ থাকে সে যদি জিম করে, তাহলে কিন্তু তার শুধু স্ট্রোক নয়, অন্যান্য আরও অনেক সমস্যা থেকে আমরা নিজেদেরকে মুক্ত করতে পারবো। স্ট্রোক যেহেতু একটি মেডিকেল ইমার্জেন্সি, এই কারণে আমাদেরকে জানতে হবে যে স্ট্রোকের কী কী লক্ষণ, কোন কোন লক্ষণগুলো দেখলে আমরা বুঝতে পারবো যে একজন পেশেন্ট তার স্ট্রোক হয়েছে। স্ট্রোক হলে মানুষের মুখের এক পাশ বেঁকে যায়, তার যে কোনো এক পাশ অথবা দুই পাশই অবশ্যই যেতে পারে, বা প্যারালাইসিস হয়ে যেতে পারে, সে সংজ্ঞাহীন বা অজ্ঞান হয়ে যেতে পারে, কথা বলা সমস্যা হতে পারে বা কথা বললে বুঝতে পারবে না, তার মুখ দিয়ে অনেক সময় লালা পড়তে পারে। এবং স্ট্রোক হলে মানুষের শরীর দুর্বল হয়ে যায়, সে ভারসাম্যহীন হয়ে পড়ে, উল্টোপুল্টো কথা বলতে থাকে, এবং কখনো কখনো তার ভারসাম্য থাকে না শরীরে। তাহলে এই লক্ষণগুলো দেখলে আমরা বুঝতে পারবো যে তার স্ট্রোক হওয়ার সম্ভাবনা রয়েছে, এবং আমরা যত দ্রুত সম্ভব তাকে ডাক্তারের কাছে নিয়ে যাব। প্রিয় দর্শক, আমরা যখন স্ট্রোক সম্বন্ধে জানলাম, স্ট্রোক কী, কেন হয়, এর প্রভাবে কী কী সমস্যা হতে পারে, এবং স্ট্রোকের লক্ষণগুলোও জানলাম। এখন আমাদের উচিত হবে কোনো কারণে কারোর মধ্যে যদি স্ট্রোকের এই লক্ষণগুলো দেখা যায়, তাহলে তাকে সাথে সাথে হাসপাতালে নিয়ে যাওয়া।
আমরা যদি এভাবে জনসচেতনতা সৃষ্টি করতে পারি, তাহলে স্ট্রোকের যেই সমস্যাগুলো পরবর্তীতে হয় সেটা অনেকটাই কাটিয়ে ওঠা যাবে। এছাড়াও স্ট্রোক প্রতিরোধ করাই শ্রেয়। এই জন্য আমরা স্বাস্থ্যকর জীবনযাপন করব, সঠিক ডায়েট মেনে চলব এবং আমাদের যে আনুষঙ্গিক সমস্যাগুলো যেমন উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস, খাবারের সমস্যা, এক্সারসাইজ, ওজন, এই জিনিসগুলো নিয়ন্ত্রণে রাখবো। তাহলে আশা করা যায় আমরা এই স্ট্রোকের সমস্যাগুলো থেকে নিজেদেরকে মুক্ত করতে পারবো। প্রিয় দর্শক, আজকে তাহলে এই পর্যন্তই থাকুক। সামনে হয়তো পরবর্তী কোনো ভিডিওতে আমরা নতুন কোনো টপিক নিয়ে হাজির হব। সেই পর্যন্ত সবাই সুস্থ থাকুন, সুন্দর থাকুন। আল্লাহ হাফিজ।